brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর ভালো খবর যেটা, আজ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে জুড়ে গিয়েছেন আরও অনেক মহিলা। মোট 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা সরাসরি যাবে। জুলাই আগস্টেও চলবে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ, মানে যারা এখনো পর্যন্ত পাননি বা ফর্ম ফিল আপ করেননি সেই মতো তারাও ফর্ম ফিল আপ পরে করতে পারবেন বা তারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সঙ্গে জুড়ে যেতে পারবেন। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষার জন্য মহিলাদের 50,000 টাকা দেয়া আলাদা করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও 26 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে এমনটাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। কিছুক্ষণ আগেই এই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আরেকবার জানাবো এই নিয়ে তিনি কি বলেছেন। 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। ধন্যবাদ জানাই এই বিভাগের প্রধান সচিব, অক্লান্ত পরিশ্রম করে 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। যে আমরা তো ডেট ঠিক করে দিই, করতে হয় তাদের, এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়। কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। এটা ইন্টারেস্টিং যে অন্তত মুখ্যমন্ত্রী সচিব স্তরে সরকারি কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আসলে এই কাজটা করেন তাদের স্বীকৃতি দিলেন। এটা বড় বিষয়। এটা কিন্তু খুব আগে শোনা যেত না যে সচিব স্তরে সরকারি কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে রীতিমতো ঝাড়াই বাছাই করেছেন। এবং 26 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার তারাই পাবেন যাদের সত্যিকারের এই টাকা প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী এই টাকা আজকে তুলে দেওয়া হচ্ছে। 1টা থেকে ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে। আজকে রাত 12টার মধ্যে প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। আরও কি বলেছেন শোনাই। 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল। আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে। 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আর আগে অগ্নিমিত্রা পলের কি বক্তব্য ছিল শোনা। আজকে 1 কোটির উপর যারা যোগ্য তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে আজকে ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা চলে যাবে। এবং আরো 2 মাস যারা এখনো অ্যাপ্লাই করছেন, আমি বলবো অ্যাপ্লাই করুন, ভেরিফিকেশন হবে এবং আপনারা পাবেন। অর্থাৎ এখনো পর্যন্ত 2 মাস টাইম রয়েছে। এই 2 মাসের মধ্যে আরও অনেকে আবেদন করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। ঝাড়াই বাছাইয়ের পর নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে, সেই শর্ত পূরণ করলেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া যাবে। উপভোক্তারা যারা টাকা পেলেন কি বলছেন শোনাই। আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ করেছি। আজকে তো টাকা ঢোকার কথা, কি ভাবছেন? টাকা ঢুকতে পারে আশা করছেন? হ্যাঁ আশা তো আছেই যাতে ঢুকবে। ওদিকে তাকিয়ে রয়েছেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এরকম আশা করছেন? আশা তো কে করবে না, সবাই না করবে আশা। আমরা হাউস ওয়াইফ বাড়িতে, আমাদেরও তো আশা করতে লাগবে এটা।
রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। একটু সুকান্তর কাছে যাবো। সুকান্তবাবু, ৩,০০০ টাকা মানে আমাদের বাড়িতে যারা গৃহ সহায়িকার কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করে কেউ হয়তো ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৩বার ৩,৫০০ মাইনে পান, সেই টাকাটা যখন সরকারি স্তরে পাওয়া যায়, অন্তত ওই শ্রেণীর মহিলাদের কাছে এটা যে কত বড় সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুকান্তবাবু শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এবং না, প্রথম কথা সব্যসাচী, যে এই টাকাটা যাদের অ্যাকাউন্টে ঢোকে তারা কিন্তু অনেকেই রয়েছে যারা কোনো কাজের সাথে যুক্ত নয়, তারা কিন্তু। আচ্ছা, একটু সঙ্গে থাকুন, আমি একটু বক্তব্যগুলো শুনিয়ে নিই। আমি এসছি কলকাতা থেকে, 107 দুয়ার 107 109 না 7। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। আর এত তাড়াতাড়ি যে আমরা এত সুব্যবস্থা পাবো সেটা ভাবতে পারিনি, তো তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। এইভাবে যেন আমাদের প্রতিটা সময়ে মানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সহযোগিতা পাই। আর উনি তো বলেই দিলেন নারীদের ভীষণ উত্তেজিত, খুব ভালো লাগছে। পায়েল রয় বেরা। খুব अच्छा लग रहा है, मंत्री जी को बहुत बहुत थैंक यू, बहुत अच्छा। কোথা থেকে এসেছিলেন? আমি বেলেঘাটা থেকে এসেছি। খুবই ভালো লাগছে, টাকা পাবো তো অবশ্যই। আর সব থেকে বড় কথা, এত সুন্দর একটা অনুষ্ঠানে সাক্ষী হতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছে। হ্যাঁ সুকান্তবাবু, আপনাকে আটকেছিলাম। হ্যাঁ, বিষয়টা সব্যসাচী, এটা কিন্তু ঘটনা যে ৩,০০০ টাকা করে যেটা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে, আজকে তোমরা দেখাচ্ছ ১,১০,০০,০০০ অ্যাকাউন্টে আজকে ট্রান্সফার হয়েছে। এটার মাধ্যমে মূলত নারীদের ক্ষমতায়নটা কিন্তু শুধু নয়, যে নারীরা মূলত পুরুষদের উপর নির্ভর করে থাকবে। এবং আরেকটি ঘটনা, যে হারে দুর্নীতি হয়েছে লক্ষ্মীর ভান্ডারে, যারা অর্থ ছিল, যারা যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠিতে তারা পায়নি এবং যথেচ্ছভাবে ছেলেরাও পেয়েছে। এই জায়গা থেকে আমি এখানেই সুকান্তবাবু, এটা ঠিক। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন, নিঃসন্দেহে সেটা সাধুবাদযোগ্য। পরে বিরোধীরা আপত্তি করলেও সেটা তারা মানতে বাধ্য হচ্ছেন, এই নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। এবং সাউথে ওই মডেল যথেষ্ট সাকসেসফুল। কিন্তু মুশকিলটা হলো কোথায় দেখুন, চোনাটা পড়ে গেল যখন আপনি যেটা বললেন, এই টাকা নিয়ে অবাধ দুর্নীতি। যারা বাংলাদেশি তারা টাকা পাচ্ছে, যারা পুরুষ তারা টাকা পাচ্ছে, ফলে ভালো জিনিস আর রইল না। না, এটাই তুমি বললে যে গরুর সোনাটা পড়ে গেল। মানে দেখো, যে পরিকল্পনাটা অনেক মহৎ ছিল, অনেকটা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলে ইতিহাসে, ওনারও পরিকল্পনাগুলো মহৎ ছিল, কিন্তু এক্সিকিউশনের জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারকে তৃণমূল স্তরে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তৃণমূল স্তরে দুর্নীতিটাও চলে গিয়েছিল। অনেক পুরুষ মানুষ পেয়েছে, অনেক নেতা পেয়েছে যাদের অ্যাকাউন্টে ২-৪ বার করে ঢুকেছে। তাহলে যাদের প্রয়োজন তারা তো পায়নি সব্যসাচী, এটা তো প্রয়োজনের জন্য দেয়া হচ্ছে, শুধু নারীদের ক্ষমতায়ন নয়। মানে যে নারীরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের অ্যাজ পার রেকর্ডস, তাদের ব্যাংক রেকর্ড, সেই জায়গা থেকে নতুন সরকার এটা অনেকটা, এটা বলতে গেলে এটাকে এক্সিকিউশন সুন্দরভাবে করছে। এর জন্য বাহবা নিশ্চিত দিতে হয়। একদমই সুকান্ত, সঙ্গে থাকুন, আমরা পরের ইস্যুতে চলে যাব। এবং পরের ইস্যুতে প্রশ্নটাই হচ্ছে এটা যে ভাইপোর এত ভয় কিসের বলুন তো? কেন বারবার সমস্ত কিছু এটা কোর্টে ছুটতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আর একটা গলার ভয়েসই তো দেওয়ার, কণ্ঠস্বরের নমুনা, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন না। নমুনা দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত শুনানির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন যে তিনি এই কণ্ঠস্বর দিতে চাইছেন না। কেন, কি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মামলাটাও একবার জেনে নেব। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে আগামী ৮ তারিখে তার ডেট অফ স্যাম্পেল দেওয়ার দিন, ভয়েস স্যাম্পেল দেওয়ার দিন। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে তার আবেদনের পূর্ণাঙ্গ শুনানি হোক। কারণ যে বেঞ্চগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদনের শুনানি হচ্ছে, সেই বেঞ্চগুলো অ্যাসাইন বেঞ্চ, তারা কোনোভাবেই মামলায় ইন্টারফেয়ার করছে না, কিছু অবজারভেশন পাস করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে রেগুলার বেঞ্চের বিচারপতি তিনি বসছেন না, তার পরিবর্তে অন্য বিচারপতিরাও মামলা শুনছেন না, যার ফলে তিনি অস্বস্তিতে পড়ে যাচ্ছেন। তার আবেদনে কোনো
মর্যাদা পাচ্ছে না। সেই কারণে তিনি চাইছেন যে একটি নির্দিষ্ট বেঞ্চকে অ্যাসাইন করা হোক। এই মর্মে প্রধান বিচারপতির কাছে তিনি আবেদন করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আজকে নতুন বেঞ্চকে অ্যাসাইন করবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদনের শুনানি হবে। অর্থাৎ তিনি গলার স্বরের নমুনা দিতে চাইছেন না, সেটা কি হবে তার ঠিক হবে নতুন বেঞ্চে, এমনটা আইনজীবীরা বলছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ দণ্ডমাংশু। আর যেহেতু ডিজে মামলা, সেই মামলাতে এত সব গন্ডগোল, কি বক্তব্য একবার শোনাই। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ বাংলায় থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। এই বক্তব্যের জেরেই এত কিছু। সুকান্তবাবু, মানে ফুটেজ সামনে আছে, একবার ভয়েস স্যাম্পল দেওয়া, সমস্যা কি আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই যাই কিছু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোর্টে ছুটতে হয় কেন? হ্যাঁ, মূলত তিনি তো দিতে চাইছেন না। ভবানী ভবনেও তো বহুবার তিনি বারবার ডাকা হলেও তিনি বারবার এড়িয়েছেন, কোর্টের সাহায্য নিয়েছেন। একজন নেতা যখন কোনো কারণ ছাড়াই নেতা হয়ে যায়, মানে যার কোনো পরিশ্রমের ফসল তাকে বলা যেতে পারে না, সে তো চেষ্টা করবেই কোর্টের মাধ্যমে সহযোগিতা নিয়ে যে এতগুলো অপরাধ করেছে। সুগন্ধবাবু, একটু বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা কেটে যাচ্ছে। আমি সুগন্ধবাবু আপনার কাছে আসবো। আমি পরের ইস্যুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্যই, কারণ গতকাল যে খবর জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আমরা দেখেছিলাম, সেবাশ্রয়ে জনস্বাস্থ্য নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছে, এই নিয়ে আজকে অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। বিজেপি নেতা অভিজিৎ দাস বাবু অভিযোগ দায়ের করেছেন। হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তারি পড়ুয়ারা প্রেসক্রিপশন দিতেন মডার্ন মেডিসিনের, অ্যালোপ্যাথিক ওষুধের, এমনটাই অভিযোগ উঠেছে সেবাশ্রয়ে। কারা সেই ওষুধ খেয়েছেন, তারা কেমন আছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল এই খবর জি 24 ঘন্টায় আমরা দেখাই, আর তারপর আজকে অভিযোগ দায়ের হলো। অভিযোগকারীর বক্তব্য শোনে। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার হচ্ছে। এরা মনে করে আমরা যারা দক্ষিণ চব্বিশ লোক আমরা সব বোকা, সিঙ্গেল ডিজিট পা একটা ডিসি পাও ছেড়ে সেই সমস্ত লোককে ডুবি পড়াতে যায়, এটা ঠিক নয়। তাই এখানকার এর একটা বিহিত হওয়া দরকার। সেবাশ্রয় প্রকল্পে যারা জড়িত হয়েছে, যারা অর্গানাইজার থেকে শুরু করে এবং যে সমস্ত ডাক্তার যারা উইলফুলি এখানে অংশগ্রহণ করেছে, প্রেসক্রিপশন করেছে, কেউ ছাড় পাবে না। আর এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন শোনাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মন্তব্য, এগুলো নিয়ে এফআইআর করা উচিত। আমি তো বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজতে রাখা উচিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমার আপনার ইজ্জত গেল। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, দেখো সব্যসাচী, তোমাকে বলে রাখি যে পরপর একেবারে 3টি বিষয়, 3টি অভিযোগের পর্দা ফাঁস করেছে গতকাল থেকেই জি 24 ঘন্টা। প্রথম যে অভিযোগ ছিল, একেবারে 95% ডাক্তারি পড়ুয়া তারা এসেছিলেন সেবাশ্রয় ক্যাম্পে এবং তারা প্রেসক্রিপশন করেছে। রাজ্যের মেডিকেল কাউন্সিল, রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার অনুমোদন কোনোভাবে দেয় না। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এখানে একটু তোমাকে আটকাচ্ছি, তার মানে কি আমি ধরে নিতে পারি যে টেকনিক্যালি ইন্টার্নদের ওখানে একটা এক্সপেরিমেন্টের হাব হয়েছিল, মানে গরিব মানুষগুলো গিনিপিগ, ইন্টার্নরা তাদের উপর এক্সপেরিমেন্ট করবেন, এবং কোনো ইন্টার্ন, আমি জানি না, হয়তো হোমিওপ্যাথিক ইন্টার্ন, সে হয়তো অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছেন, এরকমও তো হয়েছে। দেখো, ইন্টার্ন বলাটা ঠিক নয়। আমি তোমাকে বলে রাখি যে টেকনিক্যালি জায়গাটা কোথায়, যখন হচ্ছে একেবারে ফাইনাল ইয়ার হয়ে যাবে, যখন ফাইনাল ইয়ারের MBBS দেওয়া হয়ে যাবে, তারপর কিন্তু যে মাঝখানে যতক্ষণে রেজিস্ট্রেশন পাচ্ছে, টেম্পোরারি রেজিস্ট্রেশন, যখন 1 বছরের যে হাউসটারশিপ, সেই সময় ইন্টার্ন ডাক্তার বলা হয়। কিন্তু তারও আগে, অর্থাৎ একেবারে পড়ুয়া, তার ইন্টার্নও বলা যাবে না, একেবারে তার আগে যখন তারা বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের কোর্স শিখিয়ে থাকে হাতে কলমে, সেই ধরনের, তুমি যে বললে যে শব্দটা গিনিপিক হিসেবে 16 লাখ মানুষকে ব্যবহার করা হচ্ছিল, একদমই তাই। কিন্তু প্রত্যেকে ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন হিসেবে নয়, একেবারে ডাক্তারি পড়ুয়া হিসেবে। তার মানে তো তারা অনেক কিছু জানেও না, সবে শিখতে শুরু করেছেন। একদমই তাই।
একদমই তাই সব্যসাচী, কিছুই জানে না তারা, সবেমাত্র পড়াশোনা তারা শুরু করেছেন, সবেমাত্র বুঝতে শুরু করেছেন, একেবারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ কিভাবে কাজ হয় সমস্ত কিছু বুঝতে শুরু করেছেন, সেই সময় তারা প্রেসক্রিপশন লিখছেন, অত্যন্ত একেবারে চাঞ্চল্যকর। এবং এই যে গোটা বিষয়টা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে অফিসিয়ালি একেবারে জি24 ঘন্টা প্রথম খবর। অনেক ধন্যবাদ অয়ন। এবং যারা সেবাশ্রয়ের কাছে প্রেসক্রিপশন নিয়ে এখনো সেই সমস্ত ওষুধ খাচ্ছেন, সাবধান প্লিজ, আপনারা একটু ডাক্তার দেখিয়ে নিন, সেই ওষুধগুলো ঠিক আছে কিনা দেখিয়ে নিন, ওই ওষুধ খাবেন না। কাল কি বক্তব্য উঠে এসেছিল শোনাই। তারা প্রেসক্রাইব করেছে, তারা কি আদৌ যোগ্য? তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা প্রেসক্রাইব করতে না। মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করতে গেলে তাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডক্টর হতে হবে, অর্থাৎ মেডিকেল রেজিস্টার নাম্বার থাকতে হবে। মেডিকেল রেজিস্টার নাম্বার পায় কখন? যখন হাউস স্টাফশিপ হয় তখন, তারপর থেকে। সুতরাং হাউস স্টাফশিপের আগে কখনো রেজিস্টার নাম্বার পায় না, আর পেলেও তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না, ইন্টার্নশিপে তারা হাসপাতালের মধ্যেই করতে পারে। সবথেকে বড় কথা, আয়ুর্বেদিক হোমিওপ্যাথি যারা ডাক্তার ছিল তারা স্টুডেন্ট প্লাস অনেকে ডাক্তারও ছিল, তাদের তো একদম ইলিগাল কাজ এটা। তদন্ত হওয়া উচিত এবং তদন্তের স্বার্থে যারা ডাক্তার ডিউটি করেছিল ওই 60 দিন এবং 75 দিন সমস্ত ডাক্তারের লিস্ট আমি হয়তো চেষ্টা করলে সমস্ত ডকুমেন্ট সহ জোগাড় করে দিতে পারবো। সুকান্তবাবু, আমার অবাক লাগছে এত কিছুর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো ঘুরে বেড়াচ্ছেন, কোটে কোটে ছুটে বেড়াচ্ছেন, এই স্পেসটা তিনি পাচ্ছেন। দেখো, মানে ডায়মন্ড হারবারের হিঙ্গুদ সেবেরিয়া গ্রামে মাটির নিচ থেকে যে ওষুধ পাওয়া গিয়েছে, মাটি পুড়ে, সেখানে কিন্তু সেবাশ্রয় লেখা। এবং তুমি ভাবো যে এরা ইন্টার্নও না, তাহলে এদের দিয়ে আমারই শুরুতে গুলিয়ে গিয়েছিল ইন্টার্ন, আর মানে আমি এটাও ভাবতে পারিনি অন্তত যে সবে পড়াশোনা করতে ঢুকেছে তাদেরও দিয়ে দেওয়া হয়, মানে আমারও বুঝতে ভুল হয়েছিল শুরুতে। মানে এটা কি বলতো সব্যসাচী, আমার মনে হয় স্বাস্থ্যসাথী কার্ডের মানে অন্যায়ভাবে ব্যবহার, আর্থিক তছরূপের বড় ধরনের কেলেঙ্কারি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে যেটা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা, সেখানেও আর্থিক তছরূপের একটা জায়গা কিন্তু রয়েছে। এবং তুমি দেখবে এই স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করার জন্যই হয়তো এটাকে উনি করেছেন এবং তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আমার মনে হয় যে নিশ্চিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে, সিআইডি সিবিআই তো রয়েছে, বিভিন্ন জায়গায় অভিষেক কোণঠাসা। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনাকে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।